নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকো এ কামনাই করি। আমিও ভালোই আছি। আজ তোমাদের সামনে আসছি পদার্থবিজ্ঞান অধ্যায়টি নিয়ে আলোচনা করার জন্য। ইতিপূর্বে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় আলোচনা হয়েছে। আজকে তোমাদের সাথে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আলোচনার প্রারম্ভেই তোমরা একটা জিনিস দেখো, এই যে একটা গ্লাস, একটা কার্ড এবং একটা বস্তু দেখতে পাচ্ছ। আমি যদি এই বস্তুটা টান দেই তাহলে কি হতে পারে? দেখো, বস্তুটা নিচে পড়ে গেল। আবার মনে করো একটা পয়সা আছে, এই পয়সাটা টান দেই, এভাবে যদি টান দেই তাহলে কী হতে পারে? নিচে পড়ে যায়। এই যে একাধিক ঘটনা ঘটলো, এটাই আজকের মূল বিষয়। সাধারণভাবে আমরা দেখতে পেলাম শুধু একটা কার্ড ছিল, একটা বস্তু ছিল। আমি এটা স্পর্শ করার পর, তার টান দেওয়ার পর এটা নিচে পড়ে গেল। এই নিচে পড়া নিয়ে তোমরা স্যার আইজাক নিউটন এর একটা মজার ঘটনা তোমরা শুনেছো এর আগে, যে আপেল বাগানে ছিল তার বান্ধবীকে নিয়ে। হঠাৎ তার সামনে গাছ থেকে একটা আপেল নিচে পড়ে যায়। এই ভাবনায় সে মগ্ন হয়ে যায় এবং এই ভাবনা থেকেই আমাদেরকে তিনি বিরাট কিছু উপহার দিয়ে গিয়েছেন। তাই আসো আমরা আজকে এই যে একটা ঘটনার অবতারণা হলো, এ কেন হলো, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই যে দেখো, এই যে একটা কার্ড, আর এই যে একটা বস্তু, এটা যদি এইভাবে রেখে আমরা চলে যাই, এক মাস যদি স্কুলটা বন্ধ থাকে, তাহলে বাড়ি থেকে এসে দেখব ঠিক এই অবস্থায় আছে, এর কোনো পরিবর্তন হয়নি। তাহলে এই যে পরিবর্তন হলো না, কি কারণে হলো না? আবার আমি এটা স্পর্শ করে টান দেওয়ার ফলে এটা পড়ে গেল, কেন পড়ে গেল? আবার টান দিলে এটা চলে আসলো, কেনই বা চলে আসলো? এই যে এটা সবসময় থাকবে এখানে, আবার টান দিলে পড়ে গেল, এটা চলে আসলো, এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা হবে। ইতিপূর্বে আমরা গতি সম্পর্কে পড়েছি। গতি কেন হয়েছে, কিভাবে থেমে গিয়েছে, এই বিষয়টা অনুল্লেখ ছিল। আজকে ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমেই ওই বিষয়টা নিয়ে আলোচনা করার আগেই এটা নিয়ে আলোচনা করি যে এটা এখানে রেখে গেলে 1 মাস পরেও বা 2 মাস অনন্তকাল এভাবেই থাকবে। কেন থাকবে? এটা কি? কোনো বস্তু যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় থাকার যে প্রবণতা, এটাকে আমরা বলি জড়তা বা ইনার্শিয়া। এই জড়তা থেকেই মহাবিজ্ঞানী স্যার আইজাক নিউটন ওনার প্রথম সূত্রটি আবিষ্কার করেছিলেন, যে বাহ্যিক বল প্রয়োগ না করলে, অর্থাৎ বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সর্বদাই সমবেগে চলতে থাকবে। এই যে স্থির থাকার ঘটনা, এটা এইভাবে থাকবে। এইখান থেকেই, যেহেতু এই জড়তা থেকেই নিউটনের প্রথম সূত্রের অবতারণা হয়েছিল, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম অংশটা সঠিক, যে এটা স্থির বস্তু স্থির থাকবে। এখন আরেকটা কথা, দ্বিতীয় অংশ নিয়ে হচ্ছে সমস্যা। দ্বিতীয় অংশে বলা হয়েছে গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। তো বেগ দেওয়া থাকলে সমবেগে চলতে থাকবে, কিন্তু এখানে আমরা সমস্যায়
পড়ি যে আমরা যখন ফুটবল খেলতে যাই, ফুটবল খেলার সময় বলে যখন লাথি দেই, বলটা কিছু দূর গিয়ে থেমে যায়। তাহলে তো পরের অংশ নিয়ে সমস্যা দাঁড়ালো যে সমবেগে চলতে থাকবে, চলে না। তো নিশ্চয়ই এর কোনো কারণ আছে। এই কারণটা কি বলতে পারি? কোনো বাধা আছে। সেটা ঘর্ষণ হতে পারে, সেটা বায়ুর বাধা হতে পারে। যা হোক, এ বিষয়টি পরে আলোচনা করব। এখন এই যে আমি টান দিলাম, এটা চলে আসলো, তাহলে কি কারণে চলে আসলো? একটা ফুটবলে লাথি দিলে ফুটবলটা চলে যায়, কি কারণে চলে যায়? এখানে বলা দরকার যে আঘাত করতে হয়। এই আঘাতটা কি? এই আঘাতটা হচ্ছে, অর্থাৎ বলতে পারি যা বস্তুর উপর ক্রিয়া করলে বস্তুর অবস্থার পরিবর্তন করে বা করতে চায়, তা হচ্ছে বল বা ফোর্স। বল বা ফোর্স। তাহলে আজকে চলো আমরা এই বল অধ্যায়টি নিয়ে আলোচনা করি। বল অধ্যায়ে কি আছে? বল বা ফোর্স, এটা তৃতীয় অধ্যায়ে আছে। ক্লাস 10-এরাও মনোযোগ দিয়ে দেখবা, কারণ এইটা তোমাদের পড়া হয়ে গেছে। তোমাদের যে ক্লাসগুলি হবে সেটা হবে ম্যাথমেটিক্যাল টার্ম। তোমাদের সবগুলি অধ্যায় শেষ হয়ে গেছে। আর নবম শ্রেণী ক্লাসগুলি দেখবা পূর্বের আলোচনাগুলো পুনরায় শোনার জন্যে। এখন আমরা বলতে পারি যে এই যে বলটা প্রায় মৌলিক বলের প্রকৃতি দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে স্পর্শ বল, আর একটা অস্পর্শ বল। এখন ধরো এই যে কাঠটি টান দিলাম, স্পর্শ করলাম, স্পর্শ করে টান দিলাম, এটা হচ্ছে স্পর্শ বল। আবার মনে করো এই যে আমার হাতে একটা চাবি আছে, চাবির গুচ্ছ আছে, আমি যদি এখানে ধরি, তাহলে কাছাকাছি নিলেই স্পর্শ করার আগেই এটাকে আরেকটাকে আকর্ষণ করছে। তাহলে কি বোঝা যাচ্ছে? এটাকে আকর্ষণ যে করছে এটা অস্পর্শ বল। স্পর্শ করার আগেই তাদের ভিতরে আকর্ষণ হয়েছে। আবার এই কাঠটি টান দেওয়ার ফলে এটা যে পড়ে গেল, এটা অস্পর্শ বল। অস্পর্শ বল এটা হচ্ছে মধ্যাকর্ষণজনিত বল। আমরা ইতিপূর্বে মধ্যাকর্ষণজনিত বল নিয়ে পড়েছি। তাহলে বলটা আমরা দুই ধরনের বলতে পারি প্রকৃতিগতভাবে, অর্থাৎ মৌলিক বলের প্রকৃতি স্পর্শ এবং অস্পর্শ বল। এখন বল প্রয়োগ করলে কি ঘটনা ঘটে? বল প্রয়োগ করলে আমাদের সামনে কি ঘটনা ঘটে? বস্তুকে, এক নাম্বার, কি করে বস্তুকে গতিশীল করে। এই বল আর কি করে? বল গতিশীল বস্তুর গতি থামিয়ে দেয়। আর কি করে? ত্বরণ সৃষ্টি করে। বল ত্বরণ সৃষ্টি করে। একটা বস্তু যাচ্ছে, সমবেগে যাচ্ছে, এটাকে যদি বল প্রয়োগ করা হয় তাহলে বেগের বৃদ্ধি হবে, তখন ত্বরণ সৃষ্টি হবে। ত্বরণ সৃষ্টি করে। তারপর কি করে? বস্তুর আকার পরিবর্তন করে। বস্তুর আকার পরিবর্তন করে। তাহলে এই যে ঘটনাগুলি ঘটলো, আকার কীভাবে পরিবর্তন করে? এখানে একটা দেখো রাবার আছে,
এটাকে টান দিলে এটার আকার পরিবর্তন হয়ে গেল, আবার আগের অবস্থায় ফিরে আসলো। তাহলে এই বল এই 4টি ঘটনা ঘটায়, যে কোনো বস্তুকে গতিশীল করে, বস্তুর গতি থামিয়ে দেয়, ত্বরণ সৃষ্টি করে এবং বস্তুর আকার পরিবর্তন করে। এই ঘটনাগুলো বলের দ্বারা ঘটে। এখন মৌলিক বল কয়টি? মৌলিক বল 4টি। প্রথমে আছে 1 নম্বরে মহাকর্ষ বল। মহাকর্ষ বল এক নম্বরেই মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলটা পদার্থবিজ্ঞানের একটা চমকপ্রদ ধারণা। এই যে একাধিক বস্তুর ভিতরে যে আকর্ষণ বা যে আকর্ষণগুলি থাকে, একাধিক বস্তুর ভিতরে যে আকর্ষণগুলো থাকে, এটা হচ্ছে মহাকর্ষ বল। এখন এই যে পদার্থটা পড়ে গেল, এই যে পদার্থটা পড়ে গেল, এখানে টান দিলে পড়ে, এখানে টান দিলে পড়ে যায়। এই যে পড়ে গেল, নিচে পড়ে যায়, এই নিচে পড়ার কারণ মধ্যাকর্ষণ বল। নিচে পড়ার কারণ মধ্যাকর্ষণ বল। অর্থাৎ পৃথিবী যদি তার কেন্দ্রের দিকে কোনো বস্তুকে আকর্ষণ করে, এটা আমরা পড়েছি অভিকর্ষ। এটা মূলত মধ্যাকর্ষণ বল। পৃথিবী তার মাঝখান থেকেই এদেরকে আকর্ষণ করছে। এরপর আছে তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল তড়িৎ চুম্বকীয় বল। এই তড়িৎ চুম্বকীয় বলটা মহাকর্ষ বল থেকে অনেক শক্তিশালী, অর্থাৎ মধ্যাকর্ষণ শক্তির তুলনায় এটা ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ বেশি শক্তিশালী। তো 10⁻36 কতটুকু শক্তি বেশি মহাকর্ষ বল অপেক্ষা? এত গুণ বেশি। অর্থাৎ 1-এর ডানে 36টে শূন্য দিলে যে পরিমাণ হয় সেই পরিমাণ বেশি। এখন দেখো, তোমরা প্রাইমারি স্কুলেই পড়েছ যে প্লাস্টিকের চিরুনি দিয়ে যদি মাথার শুকনা চুল আঁচড়ানো হয়, সেটা তুমি যদি ছোট ছোট টুকরা কাগজ টেবিলের উপর রেখে চিরুনিটা ধরো, তাহলে সেটা আকর্ষণ করে এই চিরুনিতে উঠে যায়। মনে হচ্ছে তোমাদের কাছে যে এটা হালকা একটা শক্তি, কিন্তু আসলে তা নয়। পৃথিবী, এই বিরাটাকার পৃথিবী, কত ভর! এই পৃথিবী সমস্ত ভর কাজে লাগিয়ে যে বস্তুটিকে নিচের দিকে আকর্ষণ করছে, তোমরা দেখছো যে পদার্থটি এখানে পড়ে গিয়েছে। এই যে আকর্ষণটা করছে পুরো পৃথিবী, তার বিরুদ্ধে কাজ করে, তার সাথে যুদ্ধ করে এই কাগজগুলো ঠিক চিরুনি এইভাবে ধরলে পরে লাফিয়ে উঠে যায়। তাহলে ওই শক্তিকে পরাস্ত করে এই কাগজের টুকরাগুলো উপরে উঠে যায়। আবার এই যে এইখান থেকে এটাকে নিয়ে নেয়। এই যে শক্তিটা, এটা এই মধ্যাকর্ষণজনিত যে শক্তি, এই শক্তি অপেক্ষা অনেক বেশি। কত বেশি? 10⁻36 গুণ বেশি। এরপরে আসো দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল মহাকর্ষ ও তড়িৎচুম্বক বলের যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে, কিন্তু এই বলটা খুবই অল্প দূরত্বে কাজ করে। এর শক্তি 10⁻⁻18 এত মিটার কাছ থেকে আকর্ষণ করতে পারে। তাহলে এইটা শক্তিটা খুবই দুর্বল। এরপর আছে সবল নিউক্লিয় বল। সবল
সবল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বল 10⁻⁻15 মিটার এতটুকু দূরত্ব থেকে কাজ করে। এটা সবচেয়ে শক্তিশালী বল। আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এইখানে থাকে প্রোটন এবং নিউট্রন। এদের যে পরস্পর আকর্ষণ বল, অতি কাছে থেকে যে আকর্ষণটা করে, এই আকর্ষণটা অনেক বেশি, অনেক শক্তিশালী। এই যে প্রোটন এবং নিউট্রনের নিজেদের মাঝে এই প্রচণ্ড শক্তিশালী বল কাজ করে নিজেদের আটকে রাখে। এই যে আমরা পারমাণবিক অস্ত্রের কথা শুনি, একটা বোমা দেখা যায় বিরাট বিরাট অট্টালিকা মুহূর্তেই ধ্বংস করে দেয়। এই বলটা সৃষ্টি করা হয়েছে এই পরমাণুর আভ্যন্তরীণ যে শক্তি, এই শক্তিকে কাজে লাগিয়ে। এটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এখন বলের আমরা একক সম্পর্কে জানবো। বলের একক কি তোমরা জেনেছ? বলের একক নিউটন। বলের একক কি? নিউটন। বলের এই নিউটনকে, এটা এখানে কি আছে? কেজি এম এস ইনভার্স 2, অর্থাৎ এফ সমান এম এ। এটা এখনও আলোচনা হয়নি, তবে এখনই আলোচনা করব। এরবার মাত্রা আছে এম এল টি ইনভার্স 2, মাত্রা এম এল টি ইনভার্স 2। এখন তোমাদের যে নিউটনের প্রথম সূত্রটা আলোচনা করলাম, যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সুষমভাবে চলতে থাকবে। এখান থেকে বলের নির্দিষ্ট পরিমাপ করা যায় না, কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বল পরিমাপ করতে পারি। দ্বিতীয় সূত্রটা কি আছে? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখানে আমরা জানি এফ সমান এম এ, এফ সমান এম এ। এর আগের অধ্যায়ে আমরা পড়ে আসছি যে এ কি? এ হচ্ছে ত্বরণ, এটা ভি মাইনাস ইউ বাই টি। এখন যদি এম দ্বারা উভয় গুণ করি, এম ভি মাইনাস এম ইউ, তাহলে সংজ্ঞায় কী ছিল? ভরবেগের পরিবর্তন। প্রযুক্ত বলের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করা হয়, তো ভরবেগের পরিবর্তনের হার যে হয়, এটা প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তন, ভর এম এবং বেগ এম, এটা ভরবেগ, আর ভর এম ইউ আদিবেগ। তাহলে এখানেও ভরবেগ মাইনাস এম ইউ, এটাও ভরবেগ। এই যে ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ, ভরবেগের পরিবর্তনের হার টি সময় দ্বারা ভাগ করা হয়েছে। তো এখানে কিভাবে আবার এ আসছিল কিভাবে? এই যে এখানে যদি এম কমন নেই, ভি মাইনাস ইউ বাই টি, এই জায়গায় এফ সমান এটাও লিখতে পারি। এখন কিভাবে আমরা এ করতে পারবো, এই বলের পরিমাণ নির্ণয় করতে পারবো? বলের পরিমাণ 10 কেজি ভরের বস্তুর উপর, 10 কেজি ভরের বস্তুর উপর কত মানের বল প্রয়োগ করলে এবং 4 সেকেন্ড ক্রিয়া করলে
বেগের পরিবর্তন বেগের পরিবর্তন 40 মিটার এস ইনভার্স হবে। বেগের পরিবর্তন, তাহলে এফ সমান এম এ। এখানে দেখো ত্বরণ নাই, তাহলে কি করতে পারি, এম এখানে ভি মাইনাস ইউ বাই টি লিখতে পারি। তো এখন বেগের পরিবর্তন হচ্ছে আদি বেগ আর এখানে শেষ বেগ। এখানে এম কত দেওয়া আছে, ভর এম দেওয়া আছে 10 কেজি, আর কি আছে টি, সময় টি 4 সেকেন্ড। বেগের পরিবর্তন এম মাইনাস ইউ 40 এম এস ইনভার্স 1। তাহলে এখানে কত, 10 কেজি। বেগের পরিবর্তন এটা কত, 40 এম এস ইনভার্স 1, সময় 4 সেকেন্ড। এখন এখানে 10 কেজি, 40 কে যদি 4 দ্বারা ভাগ করি, এখানেও 10 এম এস ইনভার্স। দেখো এসটা এখানে নিচে আছে, যদি উপরে ওঠায় এস ইনভার্স 1 হবে। তাহলে এখানে -1 একটা আছে, আরেকটা -1 হলে -2। তাহলে 10 10 100 কেজি এম এস ইনভার্স 2। কেজি এম এস ইনভার্স 2 হলে এটা হচ্ছে নিউটন। তাহলে এখান থেকে বলের পরিমাপ করা যায়। নিউটনের প্রথম সূত্র থেকে বল পরিমাপ করা না গেলেও দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ করা যায়। তাহলে তোমরা আজ যে সমাধানটা দেখলে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। পরবর্তীতে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। তোমরা মনোযোগ সহকারে পরের বিষয় টপিকসগুলি পড়বে। আর এখানে হোমওয়ার্ক করবে, তোমাদের বইয়ে দেখবে যে এই ধরনের কোনো অঙ্ক করা যায় কিনা। এখানে একটু চেঞ্জ করবে, যদি দেখা যায় ভর বের করতে বলা হয় তাহলে এই দুটো দেওয়া থাকবে এরকম। এটাই যদি এখন উল্টা করে বলি তাহলে তোমরা কি করবে, এটা দেওয়া আছে বল দেওয়া আছে 100 নিউটন, তাহলে ভর কত হবে 10 কেজি। তো এখন তোমরা এইভাবে পরিবর্তন করে একটা এই যে এম এই সূত্র থেকে ত্বরণ বের করার চেষ্টা করবে এবং অথবা ভর বের করার চেষ্টা করবে। ধন্যবাদ সকলকে।